বন্ধুরা নমস্কার। রাহুল গান্ধীর মধ্যে কি বিজেপি আতঙ্ক দেখছে? রাহুল গান্ধীকে কি বিজেপি আগামী দিনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে? বিজেপি কি কংগ্রেস দল বা ইন্ডিয়া অ্যালায়েন্সের চেয়েও অনেক বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে ব্যক্তি রাহুল গান্ধীকে দেখছে বা নেতা রাহুল গান্ধীকে দেখতে শুরু করেছে? এই প্রশ্নগুলো এই কারণে যে রাহুল গান্ধী একজন ব্যক্তি, লিডার অফ দ্য অপোজিশন, কংগ্রেস নেতা, কিন্তু একজন ব্যক্তি আলটিমেটলি। সেই রাহুল গান্ধীর নাম উল্লেখ করে বিজেপি উত্তরপ্রদেশে রেজলিউশন পাশ করেছে, রাজনৈতিক প্রস্তাব পাশ করেছে। সাধারণত এটা ব্যতিক্রমী ঘটনা। সাধারণত এই ধরনের চিত্র কোথাও কোনো পার্টিতে দেখা যায় না, যে কোনো একজন ব্যক্তিকে টার্গেট করে একজন ব্যক্তিকে এত বড় চরিত্র হিসেবে তুলে ধরে তার বিরুদ্ধে একটি পলিটিক্যাল পার্টি তার রাজ্যস্তরীয় একটা রাজ্যের, উত্তরপ্রদেশের মতন রাজ্যের, বড় রাজ্যের সর্বোচ্চ কমিটিতে রেজলিউশন পাশ করছে। এই রেজলিউশন পাশ করার মধ্য দিয়ে বিজেপি যতটা না রাহুলের বিরুদ্ধে জনমত তৈরি করতে পারছে, তার চেয়ে অনেক বেশি রাহুল গান্ধীকে আরও বড় নেতা হওয়ার সুযোগ করে দিচ্ছে। বিজেপি কিছুদিন আগে পর্যন্ত বলতো যে এক নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সারা প্রতিপক্ষ, সমস্ত বিরোধী দলগুলো লেগে গেছে এক নরেন্দ্র মোদীকে ট্যাকেল করতে গিয়ে। মানে বিরোধীরা ঐক্যবদ্ধ হচ্ছে, তারা সমস্ত দুর্নীতিবাজরা ঐক্যবদ্ধ হচ্ছে, তারা একজুট হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি বলতো। কিন্তু এখন যখন বিজেপির মতন একটি বড় দল, যে দল সেই রাজ্যেও ক্ষমতায় আছে, কেন্দ্রেতেও ক্ষমতায় আছে এবং পৃথিবীতে সবচেয়ে বড় দল হিসাবে বলা হয়, দাবি করা হয়, সেই দল তার পলিটিক্যাল রেজলিউশন গ্রহণ করছে, পাশ করছে একজন ব্যক্তির নাম উল্লেখ করে, একজন ব্যক্তির বিরুদ্ধে। সেই ব্যক্তি পার্লামেন্টে দাঁড়িয়ে কি বলেছেন, সেই ব্যক্তি কি চাইছেন, কি তার পরিকল্পনা, সেইগুলি ব্যাখ্যা করছে। তার মানে এখন কি সমগ্র বিজেপি মানে উল্টো হয়ে গেছে। এতদিন সমগ্র বিরোধী দল এক নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এটা দেখিয়ে নরেন্দ্র মোদীর পক্ষে একটা পরিবেশ, একটা আবেগ তৈরি করার চেষ্টা বিজেপি করতো। এটা স্ট্র্যাটেজি, এটা করবে স্বাভাবিকভাবেই। এর আগেও আমরা দেখেছি, যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী 2002 সালে গুজরাটের দাঙ্গার পর, যখন সমস্ত বিরোধী দলগুলো, এমনকি শাসক বিজেপির তখনকার যে সহযোগী দলগুলো, তাদের মধ্যে অনেকে নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করত এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা ব্যাপক জনমত তারা তৈরি করার জন্য চেষ্টা করত। এইটাকে নরেন্দ্র মোদী তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মানুষের মনের মধ্যে একটা মানে ভাবনা ঢুকিয়ে দিয়ে আবেগ সৃষ্টি করতে পেরেছেন এবং এই আবেগই শেষ পর্যন্ত 2014 সালে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদে বসায়। কারণ দেশের একটা বিশাল অংশের মানুষের মনে হয়েছিল যে দেখো, এক নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এতগুলি রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে, তার মানে এই নরেন্দ্র মোদীর মধ্যে কিছু না কিছু এমন আছে যা বাকি দলগুলোর মধ্যে নেই। ফলে নরেন্দ্র মোদীকে এক্সট্রাঅর্ডিনারি নেতা হিসেবে তুলে ধরে জনগণ তার পেছনে দাঁড়িয়ে গিয়েছিল এবং জনশক্তির জোরে তিনি কিন্তু 14তে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিলেন। কিন্তু যে রাহুল গান্ধীকে বিজেপি এতদিন ইগনোর করত, পাত্তাই দিত না, একটা অপরিপক্ক নেতা হিসেবে বলতো তার কোনো বিদ্যা নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, কিছু নাই, অভিজ্ঞতা নাই, এইরকম একটা ভাবমূর্তি রাহুল গান্ধীর তারা দীর্ঘদিন ধরে তুলে ধরার চেষ্টা করেছিল এবং করেছে। অনেকটা সফলও হয়েছিল। একটা অংশের মানুষ তো ডেফিনেটলি দেশের মধ্যে রয়েছে যারা না হলে রাহুল গান্ধীকে বিদ্যা বুদ্ধিহীন বলে মনে করেছে এতদিন ধরে। সেই বিজেপি এখন রাহুল গান্ধীকে এত বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখছে কেন? এই দেখার মধ্যে কি বিজেপি কোনো না কোনোভাবে মেনে নিচ্ছে যে বিজেপি নিজে দুর্বল হয়ে গেছে? বিজেপির নেতারা এখন আর রাহুল গান্ধীকে এককভাবে কেউ ট্যাকেল করতে পারছে না, বা রাহুল গান্ধীর জনপ্রিয়তা এত বেড়ে গেছে, বা রাহুল গান্ধীর ক্যাপাসিটি এত বেড়ে গেছে, বা রাহুল গান্ধীর বিদ্যা বুদ্ধি এত বেশি বেড়ে গেছে, অভিজ্ঞতা এত বেশি বেড়ে গেছে, দক্ষতা এত বেশি বেড়ে গেছে যে তার বিরুদ্ধে লড়াইটা আর একা নরেন্দ্র মোদীর পক্ষে করা সম্ভব না, একা বিজেপির যোগী আদিত্যনাথের পক্ষে করা সম্ভব না, বা একা কোনো নেতার পক্ষে করা সম্ভব না। তার বিরুদ্ধে সমগ্র বিজেপিকে একদম ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে এবং রাজনৈতিক যে রেজলিউশন প্রস্তাব পাশ করেছে এর মধ্য দিয়ে বিজেপি বার্তা দিয়েছে যে রাহুল গান্ধীকে সমগ্র বিজেপি একদম যৌথভাবে রাহুল গান্ধীকে ট্যাকেল করতে ময়দানে নামছে।
এই বার্তা রাহুল গান্ধীর জন্য যথেষ্ট উৎসাহব্যঞ্জক, কংগ্রেস কর্মীদের জন্য যথেষ্ট উৎসাহব্যঞ্জক হয়ে গেছে। মানে যেটা কংগ্রেসকে ডাউন দেখানোর জন্য করেছিল বিজেপি, সেটা উল্টো হয়ে গেছে। এবং এইবারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর থেকে বিজেপি মানে এক তো হলো অন্তর্কন্দল প্রকাশ্যে চলে এসেছে, বিভিন্ন মিডিয়াতে প্রত্যেকটা দিন এরকম দেখাচ্ছে। আরেক দিকে হলো যে বিজেপি একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে। মনে হচ্ছে, এটা অনেকে মনে করছে, সারা দেশের মধ্যে বিজেপির বহু নেতা মনে করছে যে ইমার্জেন্সিকে আবার নতুন করে তুলে আনার জন্য যে সংবিধান হত্যা দিবস পালন করার ঘোষণা দেওয়া হয়েছে 25শে জুন দিনটিকে, সেটা একটা বড় ভুল। এবং আগামী দিনে এইটাই বিজেপির জন্য একটা বড় কাল হবে, কারণ কংগ্রেস এই সুযোগ নিয়ে, কংগ্রেস এবং অন্যান্য দলগুলো বিজেপির বিজেপি রাজত্বে যেখানেই ছোট বড় যা কিছু গন্ডগোল হয়েছে এই সবগুলিকে বারবার তুলে ধরার সুযোগ পাবে। তো এইটা একটা বড় ভুল হয়েছে। আরেকটা মনে হয় যে রাহুল গান্ধীর নাম উল্লেখ করে তার বিরুদ্ধে পলিটিক্যাল রেজলিউশন পাশ করে একজন ব্যক্তি কংগ্রেসের বিরুদ্ধে করতো, সে একরকম ব্যাপার। বিজেপি একটি রাজনৈতিক দল, কংগ্রেস একটি রাজনৈতিক দল, রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী আর একটা রাজনৈতিক দল হবে, সেটাই খুব স্বাভাবিকভাবে। সমগ্র ইন্ডিয়া জোটের বিরুদ্ধে করতো, তাহলে এটা স্বাভাবিক যে বিজেপি যেহেতু এনডিএ জোটের সবচেয়ে বড় শরিক, সে ইন্ডিয়া জোটের বিরুদ্ধে তার প্রস্তাব হবে, এটা খুব স্বাভাবিক। বা আননোন, কারণ নাম উল্লেখ না করে বিরোধীদের বিরুদ্ধে বা তাদের ভাষা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তারা প্রস্তাব পাশ করতে পারত। কিন্তু দেখা গেছে যে ইন্ডিয়া জোট এখানে গুরুত্ব পায়নি, কংগ্রেস দল এখানে গুরুত্ব পায়নি, সমগ্র বিরোধী শক্তি এখানে গুরুত্ব পায়নি, গুরুত্ব পেয়েছে একজন ব্যক্তি। এর ফলে রাহুল গান্ধীকে কিন্তু বুদ্ধিজীবী মহল, শহরের বা গ্রামেরও যে বুদ্ধিজীবী মহল, তারা কিন্তু মনে করবে যে তার মানে রাহুল গান্ধীর মধ্যে এমন এক্সট্রাঅর্ডিনারি কিছু আছে, যার জন্য রাহুল গান্ধী তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে। আজকে রাহুল গান্ধীকে তারা ভয় পাচ্ছে। আজকে রাহুল গান্ধীকে আর একজন সাধারণ নেতা, বুদ্ধিহীন নেতা হিসেবে আর বিজেপি মনে করতে পারছে না। বিজেপি রাহুল গান্ধীর মধ্যেই তার আগামী দিনের সংকটটাকে দেখতে পাচ্ছে। এর ফলে আরও বেশি করে কিন্তু তরুণ সমাজ রাহুল গান্ধীর প্রতি আকৃষ্ট হবে, রাহুল গান্ধীর কথা শুনতে চাইবে এবং রাহুল গান্ধীর মধ্যে কী এমন এক্সট্রাঅর্ডিনারি আছে সেটা খুঁজে দেখার চেষ্টা করবে, যার জন্য বিজেপি তার বিরুদ্ধে আপনার পলিটিক্যাল রেজলিউশন পাশ করছে। তো এই যে রাজনীতিতে অনেক সময় দেখা যায় যে বড় বুদ্ধিমান বিদ্বান ব্যক্তিরাও পর্যন্ত একত্রিত হয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন। এইটাই কিন্তু বিজেপির মধ্যে শুরু হয়ে গেছে এবং এটাই বিজেপি আগামী দিনে মানে এই ধারাবাহিকতা আপনার বিজেপির মধ্যে চলতে থাকবে। এই কারণে যে উত্তরপ্রদেশে দেখা যাচ্ছে যে যোগী আদিত্যনাথকে সরানোর জন্য অমিত শাহের গোষ্ঠী বা দিল্লি বিজেপির গোষ্ঠী বা গুজরাট লবি উঠে পড়ে লেগেছে এবং বিভিন্ন মিডিয়াগুলো এতদিন যারা যোগী আদিত্যনাথের মানে নরেন্দ্র মোদীর পাশাপাশি যোগী আদিত্যনাথেরও গুণগান করত, সেই চ্যানেলগুলো, সে জি নিউজ হোক, সে ইন্ডিয়া টিভি হোক, সে আজ তাক হোক, এই চ্যানেলগুলিতেও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে যোগী আদিত্যনাথকে সরিয়ে দেওয়ার সংবাদ মানে প্রকাশিত হচ্ছে বারবার। তো যারা তাবেদার হিসেবে প্রমাণিত হয়ে গেছিল তারা পর্যন্ত এই বিজেপির অন্তর্কন্দলের সংবাদ করছে এবং এই সংবাদগুলো সারা দেশের মানুষ দেখছে এবং তারাও চিন্তা করছে এবং তাদের ঘরের কাছের যে ঘটনাগুলো সেগুলোর সঙ্গে তারা ম্যাচ করার চেষ্টা করছে। এই ঘটনাগুলো মানে প্রমাণ করছে যে বিজেপির ভেতরে সাংগঠনিকভাবে বিজেপি নড়বড়ে হয়ে গেছে। এই নড়বড়ে হয়ে যাওয়াটা কিন্তু আগামী দিনে বিজেপির জন্য বড় অশনি সংকেত এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে আপনার ব্যক্তিগত নাম নিয়ে প্রস্তাব পাশ করা বিজেপির জন্য আগামী দিনে রাজনৈতিকভাবে কাল হবে বলে অনেকে মনে করছেন। এটা আমারও মনে হচ্ছে। আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি মনে হয় যে না, এটার মধ্যে বুদ্ধিমত্তার প্রমাণ রয়েছে, তাহলে সেটাও জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। নমস্কার, জয় হিন্দ।